ফের পিছিয়ে গেছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক দেখুন, ফের পিছলো এসএসসির 26,000 চাকরি বাতিলের সুপ্রিম শুনানি। ফের পিছিয়ে গেছে। নিচে লেখা দেখুন, ফের পিছিয়ে গেল এসএসসির চাকরি বাতিলের মামলার শুনানি। মঙ্গলবার সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি ছিল। এর আগে গত বৃহস্পতিবার এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও পিছিয়ে মঙ্গলবার তারিখ দেওয়া হয়। ফের মামলার শুনানি পিছিয়ে নতুন নির্ধারিত তারিখ দেওয়া হয়েছে আগামী 24 সেপ্টেম্বর। দর্শক কি বলবেন, কি বলার আছে? সুপ্রিম কোর্টের মানে এইসব ক্ষেত্রে সময় হয় না। যেখানে এই রাজ্যের মানুষের স্বার্থের ব্যাপার থাকে সেখানে আমরা দেখি সুপ্রিম কোর্টের সময় হয় না। ঠিক দেখবেন কোনো না কোনো কারণ চলে আসবে আর হিয়ারিংটা পিছিয়ে যাবে। সে ডিএ মামলা বলুন বা এই এসএসসির ব্যাপারে বলুন বা এই ধরনের আরো অন্যান্য মামলা বলুন, সময় ঠিক কোনো না কোনো কারণ দেখিয়ে পিছিয়ে যাবে। কবে শুরু হয়েছে শুনানি, যেটা কলকাতা হাইকোর্ট বাতিল করে দিয়েছিল 26,000-এর একটা প্যানেল, কারণ প্রচুর দুর্নীতি হয়েছে। যারা অযোগ্য তাদেরকে আলাদা করছিল না এসএসসি বা সরকার পক্ষ, সেই জন্য একেবারে পুরো প্যানেল ধরে কলকাতা হাইকোর্ট বাতিল করে দিয়েছিল। তারপরেই চলে গেছে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানিয়ে, এবং তারপরে খবর আসছিল যে এসএসসি বলতে শুরু করে তারপরে যে ঠিক আছে, হ্যাঁ আমরা পারবো, অযোগ্যদেরকে আলাদা করতে পারবো। ওই যখন প্রথমবার হিয়ারিং হলো তখন তো খুব গরম গরম কথা শুনলাম সুপ্রিম কোর্ট থেকে, ভাবলাম যে মনে হচ্ছে কিছু একটা হবে। পরের ডেটে যখন হিয়ারিং হবে তখন হয়তো এসএসসির কাছ থেকে তালিকা চাইবে, সেই অনুযায়ী কিছু একটা ব্যবস্থা হবে। আর মামলা এগোচ্ছেই না, পিছিয়ে যাচ্ছে। কি আর বলবো দর্শক, কেন হচ্ছে এইসব? এক্ষুনি আপনারা বলবেন আসলে রাজ্য সরকার তো বড় বড় উকিলকে সব দাঁড় করাচ্ছে। ঠিক কথা। কপিল সিব্বল বড় মাপের একজন উকিল এবং সুপ্রিম কোর্টে তার লম্বা হাত। জরুরি প্রয়োজনে কখন ডেটটাকে সামনে নিয়ে আসা যায়, আবার যখন নিজেদের দরকার হয় না শাসকের, সেই ডেটকে কি করে তারিখ করিয়ে দেওয়া যায়, এইসব ক্ষেত্রে উনি নাকি মাস্টারপিস। অনেকে বলে থাকেন, আমি সেই জায়গা থেকে কথাটা বলছি। সিনিয়র অ্যাডভোকেট যারা বিচারপতি, তাদের অনেকের সঙ্গে ওনার বিরাট সম্পর্ক। এমনকি প্রধান বিচারপতি যিনি রয়েছেন DY চন্দ্রচূড়, তার সঙ্গেও দারুণ সখ্যতা। এবার সুপ্রিম কোর্টের টেকনিক্যাল পার্ট আমরা অতটা বুঝি না, শুধু এটুকুই বুঝছি যে রাজ্য সরকারের যেখানে সমস্যার ব্যাপার সেই সব ক্ষেত্রে মামলা আর ওঠে না সহজে, পিছিয়ে যায়। আর যেগুলো তাদের দরকার সেইগুলো তাড়াতাড়ি উঠে যায়। আবার যে মামলা সরকারের বা শাসকের লোকজনদের সমস্যায় ফেলতে পারে, কোনো মামলা, কোনো অর্ডার হয়ে গেলেও সে অর্ডার সহজে সামনে আসে না, অনেক পরে আসে। দেখলেন না, গতকালকে একটা খবর করলাম অভিষেক ব্যানার্জিদের একটা ব্যাপার। অভিষেক ব্যানার্জি, রুজিরা ব্যানার্জি, ওনারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন দিল্লিতে সমন করার ব্যাপারে। তার অর্ডার হয়ে গেছিল 13ই আগস্ট, কালকে এসছে সামনে, কুতিয়ে। তো যাই হোক, এখন বলবেন হয়তো আপনারা যে এটা সুপ্রিম কোর্টের একটা টেকনিক্যাল ব্যাপার। হতে পারে, আমরা অতটা বুঝি না তো সুপ্রিম কোর্টের চালচলন। সাধারণ মানুষ তো আমরা যেটুকু বুঝি সেটুকু। এই হচ্ছে ব্যাপার যে শাসকের দরকার হলে, এই সন্দীপ ঘোষ যখন চ্যালেঞ্জ করে চলে গেছিলেন, ডেট হয়ে গেছিল, সঙ্গে ডেট, কাজে আসেনি কিন্তু ডেট হয়ে গেছিল। এই যে বিষয়গুলো, শাসকের মানিক ভট্টাচার্যের হোক না হিয়ারিং, বা উনি যান না কোনো কারণে, আগে তো গিয়েছিলেন, দেখেছিলেন না, ডেট ফটাফট ডেট। কিন্তু ডিএ মামলা ডেট যেখানে অনেক মানুষের স্বার্থ জড়িত, এসএসসির সংক্রান্ত ব্যাপার, যোগ্য অযোগ্যদের ব্যাপার, এবং এই মামলার অর্ডারে ঠিক করে বিচার হলে এই মামলার যে অর্ডারটা, যেটা কলকাতা হাইকোর্ট করেছে, গোটা রাজ্যটা নড়ে গেছিল না। এখন সুপ্রিম কোর্টে গেছে বলে বিষয়টা এখন থাকদামা হয়ে গেছে। কিন্তু
মানে নড়িয়ে দেওয়ার মতো একটা ব্যাপার, বিরাট দুর্নীতি, চাকরি নিয়ে ব্যবসা হয়েছে, বিক্রি হচ্ছে, বিরাট দুর্নীতি। তো এখনো সেই লোকজনগুলো এখন তো যাদেরকে বাতিল করা হয়েছিল সকলকে তো আবার চাকরিতে যোগ করে দেওয়া হয়েছে, স্টে করে দিয়ে কলকাতা হাইকোর্টের অর্ডারটাকে। তো এইভাবেই চলবে, এর একটা নিষ্পত্তি হবে না। কারা অযোগ্য তাদেরকে বের করা হবে না? অযোগ্যদের তালিকা তো শুনছিলাম এসএসসি করছিল, তো তারপরেও কোনো বের করা হবে না? এটা কোনো প্রয়োজন না, মানে এটার কোনো জরুরি ব্যাপার নেই। কি মামলাতে জরুরি আছে? ওই কাকে কয়লা পাচারে বাঁচাতে হবে, কাকে মানে চাকরি দুর্নীতিতে বাঁচাতে হবে নেতাদের, শুধু তাদের বিষয়ে হিয়ারিংটা খুব জরুরি হয়ে পড়ে এইসব আদালতে? প্রশ্ন জাগছে মনে। কারা এইসব ডেট ফিক্সড করছেন? মামলার গুরুত্ব কিভাবে ঠিক হচ্ছে? কেন সময়ের অভাবে এইসব মামলা হবে না, হিয়ারিং হবে না? আবার ডেট কেন? ডেট হলে এতটা দেরিতে কেন ডেট? এসব প্রশ্ন তো মনে তো জাগছে। তাহলে কোত্থেকে কি হচ্ছে? কোত্থেকে কি হচ্ছে? নিয়ম মেনে সবকিছু হচ্ছে না, কোথাও কিছু কলকাঠি নেড়ে দিয়ে মামলা এদিক ওদিক করিয়ে দেওয়া হচ্ছে? এইরকম কিছু হয় নাকি? প্রশ্ন জাগছে, উত্তর আমাদের কাছে জানা নেই, প্রশ্ন জাগছে যে কোত্থেকে কি হচ্ছে। ডিএ মামলাটা ভাবুন দর্শক, কবে থেকে শুরু হয়েছে, তার এখনো নিষ্পত্তি নেই। কলকাতা হাইকোর্ট কত অর্ডার করে দিয়েছিল, আবার হয়ে গেল। সুপ্রিম কোর্টে কিছু গেলেই আমরা দেখি ওই তারিখ পে তারিখ ব্যাপারটা হয়ে যায়, বিচারটা সময় মতো হয় না। হয়তো সুপ্রিম কোর্টের কাজের চাপ আছে, সেটা ঠিক আছে, কিন্তু এই যে মানে প্রশ্ন জাগে, যদি কাজের চাপই থাকে সুপ্রিম কোর্টে, তাহলে ওইসব মামলাগুলোর ডেট কি করে ফটাফট হয়ে যায়? শাসকের যেগুলো দরকার, বেশিরভাগ ক্ষেত্রে, হয়তো দু একটা বেগতিক রায় আসে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখে থাকি। তো দর্শক, সেই জন্যই একটা কথা আমি বলছি যে এখানে সেখানে ঘা দিয়ে কিছু লাভ নেই, এখানে সেখানে ঘা দিয়ে কিছু লাভ নেই, কোনো বিচার হবে না যতদিন না ওই চেয়ারটাতে বসে উনি সবকিছুকে মানে যেভাবে উনি মানে প্রভাব খাটাচ্ছেন সেগুলো যতক্ষণ না বন্ধ করা যাচ্ছে। এই যে আরজিকর কাণ্ডটা, এই যে সুপ্রিম কোর্টে গেছে, কি মনে হচ্ছে আপনাদের? সুপ্রিম কোর্ট কি সত্যি এটাকে গুরুত্ব দিয়ে শুনছে, নাকি আর পাঁচটা মামলার মতো শুনছে? কোনো প্রায়োরিটি, মানে খুব ভালো গুরুত্বপূর্ণ মামলা, এটার জরুরি প্রয়োজন, এরকম যে মানে অগ্রাধিকার যেটা, সেইভাবে কি শুনছে সুপ্রিম কোর্ট? আমার তো মনে হচ্ছে না। যেমন মনে হচ্ছে যে আর পাঁচটা মামলা যেমন শোনে তেমন শুনছে। 3 সপ্তাহ পরে একটা ডেট দিয়েছিল, এর আগের ডেটে হয়নি, কালকের ডেটে হয়েছে, আবার 17 তারিখ। ঠিক আছে, সুপ্রিম কোর্ট যেমন গুরুত্ব মনে করছে, কিন্তু আমাদের কাছে অনেক বেশি গুরুত্ব আমরা মনে করছি বাংলা থেকে। কিছু তো বলাও যাবে না সুপ্রিম কোর্ট সম্পর্কে, না? মানতে হয়, সম্মান দিতে হয়, আমরা দিতে চাইও, কিন্তু কখনো কখনো প্রশ্ন জাগে বলে সেগুলো মুখ ফসকে বেরিয়ে যায়। তো এখন এই হচ্ছে ব্যাপার, এই মানে সবকিছুর মূলে আমাদের কোথাও একটা মানে আসে মনের মধ্যে যে ওই একটা জায়গা থেকে সবকিছুকে তালগোল পাকিয়ে দেওয়া হচ্ছে, প্রভাবিত করে দেওয়া হচ্ছে। সেই চেয়ারটা খালি করতে হবে, নবান্ন থেকে ওনাকে সরাতে হবে, ওনাকে না সরালে কিছু হবে না। সেই জন্যই এখন মানে অনেকে স্লোগান দিয়েছিলেন, এখন অনেকে দিচ্ছেন যে এই যে স্বাস্থ্য দপ্তরে গেছেন ডাক্তাররা 6 দফা না 5 দফা দাবি নিয়ে, ওইসব দাবি করে কিছু হবে না। কাকে সরিয়ে কাকে বসাবেন? যাকে বসাবেন তিনি কে? বিনীত গোয়েল কি নিজের ইচ্ছায় সবকিছু করেছেন? ওনাকে ডিরেকশন দেওয়া হয়নি? তো ওই বিনীত গোয়েলকে সরাতে হবে তাহলেই খুশি, বা ওই স্বাস্থ্যকর্তাদের সরাতে হবে তাহলেই খুশি, লাভ কিছু হবে না। সেই তো ওই জায়গাতে আবার ওই আসল লোকটাকে সরাতে হবে, তো মুখ্যমন্ত্রীর চেয়ারটাকে। সেই দাবিটা কোথায়? আরে কমসে কম দাবিটা তো তুলুন, তারপরে কবে সরানো যায় সেটা অন্য প্রসঙ্গ। ওই বিনীত গোয়েলে কেন আটকে রয়েছেন? দাবিটাকে তো তুলুন, যে ওনাকে ওই চেয়ার থেকে না সরালে কোনো বিচার হবে না, তিলোত্তমার বিচারও হবে না, এসএসসির বিচারও হবে না, ডি এর বিচারও হবে না, কোনো কিছুর বিচার হবে না, সব বিচার আটকে থাকবে, সমস্ত বিচার আটকে থাকবে। কেউ বলছেন যে যিনি প্রধান বিচারপতি রয়েছেন সুপ্রিম কোর্টে, DY চন্দ্রচূড়, উনি তারিখে নভেম্বরের 8 তারিখে নাকি অবসর নেবেন, তারপর বিচার সব ঠিকঠাক হবে। আমার কথা মনে হয় যারা ভাবছেন তারা একটু বেশি ভেবে ফেলছেন। যিনি চেয়ারে আসবেন এবং যে সিস্টেমে চেয়ারে আসেন, কলিজিয়াম যে সিস্টেম, আমার মনে হয় না তাতেও বিরাট কিছু আপনারা একেবারে রেজাল্ট দেখবেন, যে
উনি চলে গেলে আপনাদের যাদের মানে আস্থা নেই আর কি প্রধান বিচারপতির উপরে, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, যদিও ওইভাবে অনাস্থা প্রকাশ করাও ঠিক না। আমি বলছি তর্কের খাতিরে, যারা ভাবছেন যে চেঞ্জ হয়ে গেলে মানে বিরাট হয়ে গেল, উনি যেদিন চলে যাবেন তার পরদিনই হয়তো সবাইকে এখান থেকে ধরে নিয়ে চলে যাবে এজেন্সি, বেশি বেশি ভেবে ফেলছেন। আগে কে আসেন দেখুন, এক। আর দ্বিতীয়ত, যারা আসবেন বসবেন তাদেরকে তো সেই উকিল অ্যাডভোকেট তাদের উপরে তো নির্ভর করতে হবে, এবং সুপ্রিম কোর্টের বেশ কিছু সিস্টেম আছে, সেগুলোকে মেনে তো চলতে হবে। শিডিউল করা মামলা, শিডিউল করা, উপরে তোলা নিচে নামানো, অনেক ব্যাপার আছে তো। সেই মানে সেই যে বিষয়টা, টেকনিক্যাল যে ব্যাপারটা, এটা তো পুরো শাসক ধরে ফেলেছে, কিভাবে কি করতে হয় এবং কাকে দিয়ে কি করতে হবে, এবং সেটা পুরোটাই কন্ট্রোল হচ্ছে নবান্নের ওই চেয়ারে বসে। যদি ওনাকে না সরাতে পারেন, কোত্থেকে কি করবেন বলুন তো? কোত্থেকে কি করবেন? যেই বসুন চেয়ারে, প্রধান বিচারপতির চেয়ারে, ভাবছেন কি বিরাট চেঞ্জ হয়ে যাবে? আমি আশাই করি না। এবং সেই সঙ্গে আরো অনেক ব্যাপার আছে, নিশ্চয়ই আপনারা বোঝেন, আরো অনেক সেটিং ফিটিং এর সব ব্যাপার যেগুলো আছে সেগুলো আপনারা বোঝেন। ফলে ওই চেয়ার বদল হয়ে গেলে এখানেও চেয়ার মানে এখানে সব অবস্থার পরিবর্তন ঘটে যাবে, এগুলো আমরা বেশি ভেবে ফেলছি। যতক্ষণ না হচ্ছে আমরা সেগুলো বিশ্বাস করতে পারি না। আর দ্বিতীয়ত, মানে প্রভাব খাটানোর ক্ষেত্রে বিভিন্ন দিক দিয়ে ইনার কিন্তু জুড়ি মেলাভার, ফলে ওনাকে হটানোর চিন্তা ভাবনা না করে উল্টোপাল্টা ভেবে কিছু লাভ নেই, আর উল্টোপাল্টা জায়গাতে গিয়েও কিছু লাভ নেই। আসল জায়গাতে আঘাতটা করতে হবে, তবে যদি এইসব বিচার রাজ্যের মানুষ, শিক্ষিত সমাজ, যুব সমাজ যদি পায় আর কি। ওই চেয়ারে, আমি আপনাকে বলে দিচ্ছি দর্শক, ওই চেয়ারে যতদিন থাকবেন উনি, এই মামলার বিচার হবে না, ডিএ মামলার বিচার হবে না, তিলোত্তমারও বিচার হবে না, কারোর বিচার হবে না, সব ওই সুপ্রিম কোর্টে গিয়ে ওই ফাইল বন্দী হয়ে থাকবে, দেখবেন। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।